সম্পৃক্ত। আচ্ছা। মানে একটা সময় ট্যুরিজম ছিল শুধু ভালো লাগা। হ্যাঁ। এরপর শুরু হলো নেশা। আচ্ছা। এরপরে ট্যুরিজমটাকে পেশায় রূপান্তর করলাম আরকি। তো যখন পড়াশোনা করি তখন তো আর চিন্তা করি নাই যে ট্যুরিজমটা আমার পেশা হয়ে উঠবে বা ভাবিও নাই। যার কারণে পরে চিন্তা করলাম যে আসলে ট্যুরিজমটাকে যেহেতু আমার পছন্দের এবং যে কাজটা করে আমি আসলে আনন্দ পাই সেটা হচ্ছে ট্যুরিজম। তাহলে পেশাটাকেও ট্যুরিজম কেন করব না? হ্যাঁ, তাহলে একসাথে আনন্দও পেলাম আবার রুটি রুজির ব্যবস্থাও হলো। এই তো। আপনি এই অঞ্চলে করার পেছনে আপনার কি যৌক্তিকতা ছিল? ঠিক একদম রিমোট এই এরিয়াটায়? আচ্ছা, এই জায়গাটায় আমাদের আসলে রিসোর্ট করার বিষয়টা ছিল কোনটা দেখেন, আমি আর আমার ওয়াইফ কবি আঁখি সিদ্দিকা। হুম, হুম। তো আমরা দুজন প্রচুর ট্রাভেল করি। আবার আমরা দুইজনেই বিশ্বাস করি যে এই ছোট্ট একটা দেশে জন্ম নিছি। হুম, হুম। তো এই দেশের কোনো একটা পরিবর্তনের কারণ হব না, এটা কিভাবে হয়? তখন চিন্তা করলাম তাহলে কিভাবে হব? সে লেখালেখি করে, আমি পর্যটন নিয়ে লিখি। যে আমরা কি শুধু লেখার মাধ্যমেই বলবো? হ্যাঁ, তখন আমরা দুজন ভাবলাম যে না, মানুষের সরাসরি সম্পৃক্ততা থাকা প্রয়োজন যে কোনো উন্নয়নে। তখন আমরা চিন্তা করলাম তাহলে কি পলিটিক্স করব? তখন দেখলাম যে না, পলিটিক্সে আসলে আমরা মিসফিট। এখানে আমরা যে চিন্তা চেতনা ধারণ করি সেটা এক্সিকিউশন করা আসলে সো টাফ। হুম, হুম। পরে আমরা ই করলাম তাহলে মাছ পিপলের সাথে কাজ করা যায় কি নিয়ে। তখন দেখলাম যে একমাত্র ট্যুরিজমটাকেই যদি আমাদের উন্নয়নের, আমরা যদি বাংলাদেশকে আপনার, আমরা যাকে বলি টেকসই উন্নয়ন বা টেকসই অর্থনীতির জায়গাটা যদি আমরা দাঁড় করাইতে চাই, তাহলে ট্যুরিজমের বিকল্প নেই। কারণ একমাত্র ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট নেয় কম। ইনভেস্ট বলতে শুধু অর্থনৈতিক ইনভেস্ট না, দেখেন ইন্ডাস্ট্রি আমাদের কি নিচ্ছে, আমরা দেখছি যে ইন্ডাস্ট্রি আমাদের শুধু অর্থনৈতিক ইনভেস্ট নিচ্ছে না, কিন্তু আমাদের শ্রম নিচ্ছে অনেক বেশি মানুষের, আমাদের নদীর ইনভেস্টমেন্ট নিচ্ছে, পরিবেশের ইনভেস্টমেন্ট নিচ্ছে, হুম, হুম। তারপরে সোশ্যাল মাইন্ডসেটের ইনভেস্টমেন্ট নিচ্ছে, অনেক বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আমাদেরকে তারা যেই ফিডব্যাকটা দিচ্ছে, হ্যাঁ সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে ট্যুরিজম আর ইন্ডাস্ট্রির মধ্যে আমি দেখছি যে বেশি নিরাপদ বা কম ইনভেস্টমেন্ট নিচ্ছে হয়েছে ট্যুরিজম। তা আপনি এই কাজটি করতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, বা সরকারের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট আপনারা পাচ্ছেন কিনা, বা আপনি পাচ্ছেন কিনা, বা আপনি যেভাবে দেখতে চেয়েছিলেন সেই জায়গায় বড় বড় চ্যালেঞ্জগুলো কি কি আছে, এটা যদি একটু ছোট করে বলেন। সরকারের কাছ থেকে সাপোর্ট বলতে, যেমন ধরেন আমাদের দেশে ঘটনা হয় কি, আমরা তো ছোটবেলায় কিছু প্রবাদ পড়েছি না যে ওই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা তো আমরা কিছু কথা তো বলেছি। তো আমাদের এখানে দেখবেন সবসময় কিছু বিষয় দেখবেন, আমাদের প্রতিকারের বিষয়টা হচ্ছে আমরা প্রতিরোধ করার চাইতে প্রতিকারটা বেশি করতে ভালোবাসি। কোনো ঘটনা ঘটলে আমরা সেখানে যে যুক্ত হই। হুম, হুম। হ্যাঁ, সরকার ওই অর্থে সরকার আমাদের সাপোর্ট করছে। সাপোর্ট কেমন, ধরেন আমরা কোনো বিপদে পড়লে আমাদের পুলিশ বাহিনী আসছে, আমাদের নানা ধরনের যেই আমাদের সার্ভিস সেক্টরগুলো আছে তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। কিন্তু এই এই জায়গাটা ডেভেলপ করার জন্য যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেগুলো আমরা পাইনি। আর এখানে যে যতগুলো রিসোর্ট দেখছেন এগুলো সবই ব্যক্তি মালিকানায়, এগুলোর মধ্যে কোনো লোন নাই। আর দেখবেন এই রিসোর্টগুলোর ম্যাক্সিমামের ওনার হয়েছে সব ইয়াং যুবক, আচ্ছা। 30 থেকে 40 বছর বয়সে। হয়তো দু একজন ইনভেস্টর পাবেন যারা ধরেন 50 ক্রস করেছে বয়স। আর এই অঞ্চলটাকে ট্যুরিজম সেক্টর হিসেবে, এটা তো একেবারে শূন্য একটা জায়গা ছিল। তো ওই যে আপনাকে যে কথাটা বলতেছিলাম, আমরা যে বাংলাদেশে আমরা একটা প্রথমত চিন্তা করলাম যে আমরা একটা হেলদি ভিলেজ বানাবো। পরে আমাদের চিন্তার ওইটা নিয়ে পড়াশোনা করা জানাশোনার জায়গা থেকে পরে দেখলাম যে আমরা তো একটা ট্যুরিজম ভিলেজই বানাইতে পারি, যেটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়। তো সেই লক্ষ্যে আমাদের আসলে কাজ করা, প্রথম আমরা কাজ শুরু করি, আমরা গোলকানো নিরাপত্তি নিয়ে কাজ শুরু করি। এরপরে তো দেখতে পাচ্ছেন এখন প্রায় 15-16টা রিসোর্ট অপারেশনে আছে, আরো কিছু রিসোর্ট সামনে আসবে। তো আমাদের মূল এটা এই ছিল না যে আমরা রিসোর্ট বিজনেসটা করব, আমাদের মূল উদ্যোগ
উদ্যোগটা ছিল যে এই অঞ্চলের মানুষকে পর্যটনের সাথে সম্পৃক্ত করা। আচ্ছা, যার কারণে দেখবেন আমাদের এখানে ঢোকার পর দেখছেন কেন ওই পাশে একটা সাইনবোর্ড দেখবেন যে পর্যটন সম্প্রসারণ স্কুল। এটা গতানুগতিক কোনো স্কুল না। আমরা এখানে যেটা করার চেষ্টা করি, যারা পর্যটন বুঝেন জানেন তাদেরকে নিয়ে গ্রামের মানুষকে পর্যটন বোঝানো, যে পর্যটনের সাথে তাদের সম্পৃক্ততা কিভাবে হতে পারে, হলে কি হবে, এই বিষয়গুলো। তো আলহামদুলিল্লাহ গ্রামের অনেক মানুষই যারা ধরেন এই জিনিসটা জানতোই না অথবা এটাকে ইগনোর করতো, তারাও আজকে পর্যটনের সাথে সম্পৃক্ত এই অঞ্চলের মানুষ। আর পত্রপত্রিকায় দেখবেন প্রায় একটা কথা মানে তারা বলার চেষ্টা করে যে এখানে রিসোর্টগুলো হওয়ার কারণে সুন্দরবনের উপরে প্রেসার পড়ছে, সুন্দরবনের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাচ্ছে অথবা পরিবেশ নষ্ট হচ্ছে। আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনারা হয়তো দূর থেকে দেখছেন, কিন্তু আমাদের ভিতরকার উদ্দেশ্যটা আপনারা জানছেন না, যার কারণে আপনারা এই মন্তব্যগুলো করছেন। যেমন আমাদের এখানে যে রিসোর্টগুলো আছে, এই রিসোর্টগুলোর মধ্যে প্রায় 300-র মতো এমপ্লয়ি আছে যারা কাজ করেন, এবং তারা সবাই এই গ্রামের। আবার এই লোকগুলো সবাই কিন্তু বনের উপর নির্ভরশীল ছিল। কেউ মাছ মারতো, কেউ মধু কাটতো, কেউ গাছ কাটতো, তারপরে ধরেন কেউ কাঁকড়া ধরতো। এর মধ্যে এই প্রত্যেকটা বিষয়ে তো বৈধ এবং অবৈধতার বিষয় আছে। যেমন মাছ মারার মধ্যে অবৈধতা আছে বিষ দিয়ে মাছ মারা। তো এদের মধ্যে থেকে কেউ না কেউ তো এই কাজটাও করতো। আর প্রতিদিন এই লোকগুলা বনে ঢুকতো। তাহলে একসাথে 300 জন 400 জন মানুষ বনে ঢুকে ওখান থেকে ওইটার উপরে করা। আর আমাদের রিসোর্টগুলোর যে গেস্টরা আসে, গেস্টটা কি করছে? গেস্টটা ছোট্ট একটা নৌকায় করে একটু যাচ্ছে, আশপাশ দিয়ে ঘুরে চলেছে, তাদেরকে আমরা বনেও নামাচ্ছি। তাহলে বনের পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে? আমরা তো আরো বনকে রক্ষা করছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একদিনে 137টার মতো হরিণের ফাঁদ উদ্ধার করছি বনের ভিতরে। আমি এটা আরো 4-5 বছর 7-8 বছর আগের কথা বলছি। কিন্তু এই রিসোর্টগুলো হওয়ার পরে এখনো যে নাই তা না, আপনি হয়তো 3 ঘন্টা ঘুরলে 10টা ফাঁদ পাবেন। তো এই যে হরিণ মারার ফাঁদ তো কমে আসছে কেন? কারণ যেই লোকগুলাই ওই পারে কাজ এই কি বলে অবৈধ কাজগুলো করতো, তারাই কিন্তু আজকে যখন এই পারে তার কর্মসংস্থান হচ্ছে, তার সে কিন্তু ওখানে যাচ্ছে না। আর আমাদের কারণে তার 2টা জিনিস হচ্ছে। একটা হলো সে এখানে অর্থনৈতিকভাবে একটা নিশ্চয়তা পাচ্ছে, দ্বিতীয়ত হয়েছে যে আমাদের সাথে চলতে চলতে বন রক্ষার জন্য যা যা করা দরকার, এই যে একটা হরিণের আসলে প্রয়োজনীয়তা কি, বা হরিণ মারলে কি হয়, বা এটার আইনটাই কি, এগুলো যখন জানছে তারাও তো আপনার কি বলে তথ্যগতভাবে যখন সমৃদ্ধ হচ্ছে, তখন তারা নিজেদের দায় দায়িত্বের থেকে তো ফিরে আসছে। আচ্ছা, কামাল ভাই, আপনি সুন্দর একটি পরিবেশ, যেটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করেছেন। সৃজনশীলতা যেটা বলি আমরা, তার ছাপ রয়েছে এখানে প্রত্যেকটি জায়গায়। এবং আমি কালকে দেখলাম খুবই সন্ধ্যায় যখন প্রোগ্রাম হচ্ছিল, যাতে আলো সুন্দরবনে গিয়ে না পড়ে, সাউন্ড সিস্টেমটাকে এখানে ব্যবহার করা হয়নি, যাতে পশু পাখি যারা বনে থাকে তাদের জন্য। এগুলো খুবই ভালো উদ্যোগ। আপনার শেষ দিকে একদম চলে আসছি, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে এই এলাকাকে, যেটা আপনি ট্যুরিস্ট ভিলেজ বা ট্যুরিজম ভিলেজের কথা বলছিলেন, এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার চাইতে বড় কথা হচ্ছে আমাদের চলমান পরিকল্পনা হয়েছে এই গ্রামটাকে পর্যটন ভিলেজ হিসাবে। আমাদের টার্গেট হলো 2028 সালের মধ্যে ইউনেস্কো থেকে একটা স্বীকৃতি আনা। তাহলে স্বীকৃতি আনার জন্য ওদের 10টা ক্রাইটেরিয়া আছে, 10টা শর্ত পূরণ করতে হয়। আমরা মোটামুটি 5-6টা পূরণ করতে পেরেছি। হয়তো এই কদিনে এটা আমরা পূরণ করে এটাকে পর্যটন ভিলেজ হিসাবে স্বীকৃতিটা আনা। আর ট্যুরিজম নিয়ে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার চিন্তা শুধু এই জায়গাটুকুই না, আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই একটা পর্যটন নির্ভর বাংলাদেশ। এবং যদি আমি পর্যটন নির্ভর বলি, প্রথমত আমি যে জিনিসটাকে মানে সামনে আনতে চাই, সেটা হচ্ছে নদী পর্যটনটাকে দাঁড় করাইতে চাই। কারণ আমাদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে নদী।
আমরা যদি নদী পর্যটনটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের যেমন অর্থনৈতিকভাবে আমরা দাঁড়িয়ে যাব এবং আমাদের নদীগুলো বেঁচে যাবে। বলি যে আপনারা গতকাল যে কালচারাল প্রোগ্রামটা দেখলেন, ওরা কি ধরনের গান গায়, ওদের গানের চয়েস, গানের গায়কী কি সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। ওরা কিন্তু একেবারে অ্যামাচার পর্যায়ে আছে, ওরা কোনো প্রাতিষ্ঠানিক শিল্পী না। এরা কিন্তু এই নদীতে মাছ ধরতো। তো আমরা এরকম 2-3টা টিম বানিয়েছি যারা এই গান বাজনা পছন্দ করে বা একটু গাইতে পারে। তো এই যে দেখেন কয়েকটা গ্রুপ হওয়ার কারণে এই কিছু লোক কিন্তু পানি থেকে উঠে এই কাজটাও করছে। হয়তো আপনি যদি এটাকে ই করেন, আমরা যদি সঙ্গীতের মাপকাঠিতে ফেলি, তাহলে এটা কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না। তারপর এই যে মানুষগুলা যে বুঝতে পারা যে না আমাদেরকে ওরা কিন্তু ডে বাই ডে ই করছে আর উন্নতি করছে, ইমপ্রুভ করছে। না, এটাও ভালো লেগেছে যে লোকশিল্প, যেটা আমাদের এই এলাকার লোকশিল্পীদের যে আপনারা প্রমোট করছেন, সেটা ভালো লেগেছে। কারণ এরকম ছোট ছোট অনেক, শুধু এই লোকশিল্প না, আমরা চেষ্টা করছি যেটা যে এই অঞ্চলের যত কিছুই আছে সেটাকে সারা দেশের, সারা পৃথিবীর মানুষের জন্য করা। আর সবশেষে আপনাকে ধন্যবাদ দিই এবং আপনার সফলতা কামনা করি। একটা জীবনে আপনার গল্প থাক, যে গল্প নিয়ে আগামী প্রজন্ম আপনাকেও খুঁজে বের হবে। ভালো থাকবেন।